দেখুন, কুমার কনস্ট্রাকশন বা কুমারদার কনস্ট্রাকশন যেই দুটো চ্যানেল থেকে আমাকে দেখছেন, তারা একটা কথা অস্বীকার করতে পারবেন না যে যত রিল আমার স্ক্রল করবেন, প্রত্যেকটা রিলেই বাড়ি নির্মাণের প্রত্যেকটা প্রশ্নের উত্তর কোনো না কোনো রিলে কিন্তু আপনারা পেয়েই যাবেন। অর্থাৎ উনি প্রত্যেকটা টপিককে কভার করেন, আর ওই জন্যই আমার ভিডিওতে এমন কোনো প্রশ্ন নেই যে যার উত্তর সেখানে দেয়া নেই। কিন্তু আজকে যেটা নিয়ে ভিডিও বানাচ্ছি, যেটা আমার কোনো ভিডিওতে বলা নেই এবং সম্পূর্ণ একটা নতুন প্রশ্ন, এবং আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি বিশ্বের কোনো জায়গায় এই বিষয়টা নিয়ে কোনো ব্যাখ্যাও নেই। তাই এই বিষয়টা আপনাদের জানা দরকার। একজন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার শেষে আমাকে বলেছিল, দাদা আমার একটা কৌতূহল হচ্ছে যে এই যে আমরা কলমের যে ফুটিংটা বা পেডেস্টালটা যেমন ছবিতে দেখছেন, হওয়ার পরপরই হয়তো 4 দিন কি 2 দিন কি 1 দিন বাদেই মাটি চাপা দিয়ে দিই, তারপর তাহলে কি মাটির ভিতরে সে তার পুরো ক্ষমতাটা অর্জন করতে পারে? এই যে প্রশ্নটা, তার মানে তার প্রশ্নটা এটা বলতে চাইছে যে একটা কংক্রিট যদি 28 দিন 30 দিন সময় নেয় জমাট বাঁধতে, তাহলে তাকে জমাট বাঁধার পরই তো মাটি চাপা দেওয়া উচিত। মাটির ভেতরে যেখানে সূর্যের আলো নেই, হাওয়া নেই, বাতাস নেই, সেখানে কি সে তার ক্ষমতা অর্জন করতে পারে? এই প্রশ্নটাকে তখন আমি শর্টে বলেছিলাম যে অবশ্যই কিছুদিন সময় নিয়ে কিউরিং করে তারপর কিছুটা ফাঁকা রাখার পর, মানে নর্মাল কন্ডিশনে রাখার পর মাটি চাপা দেওয়া উচিত। কিন্তু তারপরেই ভাবলাম অ্যাপয়েন্টমেন্ট টাইম ওভার হয়ে যায়, ফোনটা রেখে দিতে হয়। তারপরেই ভাবলাম যে এটা কিন্তু শুধু একটা উত্তর হতে পারে না, এই প্রশ্নটা তো এর মতো আরও 10 জনের মনে আসতে পারে। তাহলে এটাকে একদম ডিটেলসে বোঝাতে হবে, যাতে মানুষরা এই বিষয়ে কোনো ভুল বোঝাবুঝির না রাখে নিজের মনের মধ্যে, আর সেই ভুল বোঝাবুঝি থেকে তার বাড়িটার যেন ক্ষতি না করে। তাই এই বিষয়টাকে নিয়ে ডিটেলসে আলোচনা করতে হবে। তো এই বিষয়টা ডিটেলসে বোঝার জন্য আমাদেরকে একটা উদাহরণ নিতে হবে। এই যে ধরুন, নদীতে যে ব্রিজ বানানো হয় বা সমুদ্রে যে ব্রিজ বানানো হয়, তখন দেখা যায় যে কোফার ড্যামে করে একটা জায়গা ঘিরে তার ভিতরে জল ছেঁচে তার মধ্যে পাইল করা হয়। কিংবা ধরুন একটা বড় হাই রাইজ বিল্ডিং হচ্ছে, তার যে পাইল করা হচ্ছে, সেই পাইলটা করার সময় আমরা বড় বড় খাঁচা, লোহার খাঁচা ঢুকিয়ে ভিতরে কংক্রিট করি মাটির মধ্যেই, তো সেখানে তো সূর্যের আলো বা বাতাস পায় না। তাহলে সেখানে কি কংক্রিট তার ফাইনাল স্ট্রেংথ গেইন করে না? একটা সমীক্ষা গবেষণায় দেখা গেছে মাটির মধ্যে যে কংক্রিট যে তার ক্ষমতা মানে অর্জন করে, মাটির বাইরে অনেক সময় সেই ক্ষমতা অর্জন করতে পারে না। তাহলে এখন প্রথমে যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, তাহলে ওই ছেলেটা যে আমাকে প্রশ্ন করেছিল যে দাদা তাহলে মাটি চাপা দিয়ে কি আমরা ভুল করি সঙ্গে সঙ্গে, আমি তখন বলেছিলাম যে হ্যাঁ, সঙ্গে সঙ্গে মাটি চাপা দিয়ে আমরা ভুলই করি। তাহলে আবার আপনি বলছেন দাদা যে পাইলটা যে মাটির মধ্যে জমছে, সবথেকে গবেষণায় দেখা গেছে যে সবথেকে বেশি শক্তিশালী হয় মাটির মধ্যেই, তাহলে দুটো বিষয় তো দুরকম হয়ে গেল না? তো এই বিষয়টাকে আরও ভালোভাবে পরিষ্কার করি। আমরা কি জানি, একটা কংক্রিট যখন জমাট বাঁধে, ধরুন 3 দিন বাদে আমি সাপোজ বললাম যে 15% মজবুত হয়েছে, 7 দিন বাদে 25% কি 30% কি 40% তার ক্ষমতা গ্রহণ করেছে, 15 দিন বাদে 55% ক্ষমতা গ্রহণ করেছে। এরকম করে করে দেখা যাবে 28 দিন বাদে 95% ক্ষমতা সে মানে তৈরি হয়েছে সেই কংক্রিটটার মধ্যে। তাহলে কংক্রিট তো ধীরে ধীরে জমাট বাঁধতে থাকে। এবার এই যে জমাট বাঁধার সময়টা আপনারা কি জানেন, একটা গবেষণায় দেখা গেছে যে কংক্রিট 28 দিনের পর কি জমাট বাঁধা থামিয়ে দেয়, মানে 95%-এর পর কি ও আর জমাট বাঁধে না? একটা গবেষণায় দেখা গেছে যে একটা কংক্রিট 5 বছর বাদেও জমাট বাঁধতে পারে। সে কি, তার মানে আজকে 28 দিনে আমি যদি বলি সে 95% স্ট্রেংথ গেন করেছে, 1 বছর বাদে দেখা যাবে 96% স্ট্রেংথ গেন করেছে, 2 বছর বাদে দেখা যাবে 96.2% স্ট্রেংথ গেন করেছে, আবার দেখা যাবে 10 বছর বাদে 96.7% স্ট্রেংথ গেন করেছে। তার মানে কংক্রিটের জমাট বাঁধার প্রক্রিয়াটা একটা অসীম সময়ের জন্য হতে থাকে, তো 30 দিনের পর থেকে। এবার আমি যদি ওই অসীম সময়টাকে আমরা ধরবো না, আমরা ধরে নেবো 28 দিনেই কংক্রিট পুরো জমে গেছে। এখানে পুরো মানে কিন্তু 100% নয়, এখানে পুরো মানে 95 বা 96%। এবার ভেবে দেখুন তো, এই যে 30 দিনের মধ্যে সে জমাট বাঁধছে, এই সময় কি হওয়া যাবে না? আমরা সবসময় বলি এই সময় তার যে ময়েশ্চারটা সেটা মেনটেন, মানে তার ভিজে ভাবটাকে শুকোতে দেওয়া যাবে না। আমরা যখন মাটির উপরে কোনো ঢালাই করি, ধরুন কলম ঢালাই হচ্ছে, আমরা বলি থলের বস্তা দিয়ে জড়িয়ে রাখতে, আমরা বলি লিন্টেলের উপর খড় চাপা দাও, থলের বস্তা চাপা দাও, ছাদের উপর জল বেঁধে রেখে দাও। আমরা কেন বলি? যাতে সেই মানে একটা কংক্রিট যখন জমাট বাঁধে তার মধ্যে যে হাইড্রেশন প্রক্রিয়াটা হয়, সেই সময় যে হিট উৎপাদন হয়, সেটাকে ময়েশ্চার মানে তাকে ভিজে রাখা,
যখনই শুকিয়ে যাবে তখনই জানবেন ওই শুকিয়ে যাবে, আবার ভিজে করলেন, আবার শুকিয়ে গেল, আবার ভিজে করলেন, এতেই ফেটে যায় কংক্রিট। কিন্তু ভেবে দেখুন তো, মাটির মধ্যে যে ঢালাইটা হচ্ছে, যেখানে মাটির চারপাশে একটা ভিজে ভাব রয়েছে, সেখানে একবার শুকিয়ে যাওয়া, একবার ভিজে করা, আবার শুকিয়ে যাওয়া, মানে আপনি ধরুন একটা লিন্টেলে একবার সকালবেলা জল দিয়ে গেলে অফিস চলে গেলেন, আবার বিকেলবেলা এসে জল দিলেন, দুপুরবেলা তো শুকিয়ে গেল, ওই শুকিয়ে যাওয়া ভিজে যাওয়াতে কংক্রিটের 12টা বেজে যায়। এই জন্যেই ওইখানে যে শক্তিশালীটা হয় তার থেকে বেশি শক্তিশালী হয় মাটির তলায়, সেটা গবেষণা বলছে। তার কারণটা কি? তার কারণ মাটির তলায় ওই শুকিয়ে যাওয়া আবার ভিজে হওয়াটা হয় না, সবসময় ভিজেই থাকে। কিন্তু এটা যেমন সত্য যে মাটির তলায় কংক্রিট সব থেকে বেশি শক্তিশালী হতে পারে, কিন্তু এটাও সত্য যে একটা ধরুন এই যে কলমের ফুটিংটা বা এই যে কলমের পেডেস্টালটা, যেটা এই ছেলেটার প্রশ্ন ছিল, যেটা তার কৌতূহল থেকে বলেছিল, আমরা যদি একদিন বাদেই সঙ্গে সঙ্গে মাটি ফেলে দিতাম, আমরা জানি একদিনে 24 ঘন্টায় সে তার শেপে আসে ঠিকই, কিন্তু সে তার 95% স্ট্রেংথ গেন করে না, যেটা আমি প্রথমে বলেছিলাম। তাহলে সেই সময় যে মাটিটা আমি ফেলছি, চেপে চেপে মাটিটাকে লেয়ারে লেয়ারে কম্প্রেস করছি, দুর্মুষ করছি, সেই আঘাতে কংক্রিটের ভিতরটা ফেটে যেতে পারতো না কি? তাহলে সবথেকে বড় যে উত্তর এটা হতে পারে যে আপনি মাটি চাপা দিচ্ছেন এই ভেবে, আপনাকে যদি বলি যে অল্প 10 ইঞ্চি মাটি দাদুর গায়ে হাত বোলানোর মতো ভিজে মাটি চাপা দিয়ে দিন, সেটা হচ্ছে কিউরিংয়ের জন্য চাপা দেওয়া, তাতে তার ক্ষমতার কিছু ক্ষতি হবে না, সে ক্ষমতা ঠিকই নেবে। কিন্তু আপনি যদি এটা বলেন যে মাটি চাপা দেওয়া মানে পুরো দুর্মুষ করে ফুল চাপা দিয়ে দেবো, তাহলে কিন্তু ওই নিচের যে শিশুসুলভ কংক্রিটটা রয়েছে সেটা ফেটে আটফাটা হয়ে যেতে পারে, কারণ সে তখনও 95% স্ট্রেংথ গেইন করেনি। তাহলে এখান থেকে মোরাল অফ দ্য স্টোরি কী দাঁড়ালো? এখান থেকে মোরাল অফ দ্য স্টোরি এটাই দাঁড়ালো, এই জন্যই আমি ওকে বলেছিলাম যে সঙ্গে সঙ্গে মাটি চাপা দেওয়া উচিত নয়, যেটা এই ব্যাখ্যাটার পর হয়তো সে যদি ওই প্রশ্নটার উত্তরটাকে আরও বেটারভাবে ক্লিয়ার করতে পারবে। যে তাহলে আসল জিনিস আমিও আমার সাইটে বলি যে প্রথম 3 থেকে 7 দিন ন্যাচারালি কিউরিং করুন, থলের বস্তা জড়িয়ে রাখুন, জল দিয়ে ভিজে রাখুন, শুকোতে দেবেন না। তারপর সেটাকে কিছুটা ড্রাই করার পর ফিটু ফিক্স কোটিং লাগালে তো একটু ড্রাই করেই লাগাতে হবে। তারপর সেই কোটিং শুকিয়ে যাওয়ার পরও মাটি চাপা দিন। যারা ফিক্স লাগাচ্ছেন না তারা কি করবেন? তারা ওই 7 দিন 4 দিন ন্যাচারাল কিউরিং করে আগে তার 50%-এর উপর স্ট্রেংথটাকে আনতে দিন। তারপর মাটি আপনারা দুর্মুষ করে করে লেয়ারে লেয়ারে, মাটি হোক বালি হোক যে কোনো ব্যাকফিলিং মেটেরিয়াল যেগুলো আপনাদেরকে অন্য ভিডিওতে বলেছি সেগুলো চাপা দিন। বোঝাতে পারছি? তার মানে এখানে একটা জিনিস বোঝা গেল, আমাদেরকে প্রপার টাইমিংটা জানতে হবে। যেমন আর একটা উদাহরণ দিলে ভিডিওটা আরও মজাদার হয়ে উঠবে। সেটা হচ্ছে, ধরুন আপনাকে বললাম 1 গ্লাস জল নিয়ে তাতে একটা সিমেন্টের গুলি পাকিয়ে ফেলে দিন, আর তার পরের দিন সেই গুলিটাকে তুলে একটু জোরে চাপ দিলেই দেখে সিমেন্ট জমবে, সেটা গুলির মতো গলি থাকবে যদি অরিজিনাল সিমেন্ট হয়। এটাও কিন্তু সিমেন্টের পরীক্ষায় আমি অনেকদিন আগে বলেছিলাম একটা ভিডিওতে। সবাই তো সব ভিডিও দেখে না, আমার চ্যানেলে এমন কোনো ভিডিও নেই যেটা কিন্তু মানে কোনো একটা টপিককে কভার করছে না, সব টপিকই কম বেশি পাবেন। যেমন এই টপিকটা ছিল না বলে এটাও বানিয়ে দিলাম, সেটাকে একটু জোরে চাপ দিলে তারপরেই ফেটে যায়। কিন্তু যদি আমি ওই গুলিটাকে 3-4 ঘন্টা নর্মাল টেবিলের উপর রেখে তাকে যদি বেসিক হার্ড হতে দিতাম, তার ইনিশিয়াল সেটিং টাইম জানি 30 মিনিট, ফাইনাল সেটিং টাইম জানি 10 ঘন্টা। এবার যেহেতু ছোটো গুলি, সে তো 10 ঘন্টা বাদে ফাইনাল জমবে না, সে দেখা যাবে 4-5 ঘন্টা বাদেই মোটামুটি একটা জমে যাবে। তারপর তাকে যদি আমি ভিজে কাপড় ছেঁড়া দিয়ে জড়িয়ে 24 ঘন্টা কি 48 ঘন্টা কিউরিং করার পর আমি হাত দিয়ে টিপতাম, জলের গ্লাস থেকে যে গুলিটা টিপেছিলাম দুম করে ফেটে গেল, সেটা কিন্তু ওই গুলিটা ফাটতো না। তার কারণ কি? এটা ফাইনাল সেটিংয়ে যাওয়ার আগেই মানে প্রথম থেকেই কাঁচা অবস্থাতেই জলের তলায় ছিল, তাই এটা অতটা জমেনি। তার মানে কাঁচা অবস্থাতেই যদি আমি জল দিয়ে দিই তাহলে কিন্তু জমবে না। এই উদাহরণটা থেকে শিক্ষা নিয়ে ভাবুন, আপনি শীতকালে ছাদ ঢালাই করছেন, আপনি 10 ঘন্টার থিওরি মেনে ভাবছেন যে 10 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আপনি যে জায়গাটায় ঢালাই করছেন এই কথাগুলো কেউ বলবে না, গুগল ChatGPT বলতে পারবে না, অসম্ভব। আপনি যে জায়গাটায় ঢালাই করছেন সেটা হচ্ছে আমবাগান। এখনও মানকুণ্ডু চন্দ্রনগরের আমবাগানগুলোর কাছে যে বাড়িগুলো হয়, সেখানে আমি দেখেছি যে ওই দিল্লি রোডের কাছে যেতে আমবাগানের পাশের বাড়ি, একটা ছাদ ঢালাই হচ্ছে, পাশে আমবাগান আর আম গাছের ছাওয়ার নিচে ছাদ, 10 ঘন্টা হয়ে গেছে শীতকাল, SCC F2R নামক সিমেন্ট দিয়ে ঢালাই হচ্ছে। তাও তার পরের দিন সকালবেলা 10 ঘন্টা বাদে উপরে উঠে কাস্টমার যখন জল দিতে গেল, দেখছে যে হাত দিয়ে খোঁড়ালেই সিমেন্টটা উঠে আসে, তার মানে জমেনি। তার মানে
সেই শীতকালে এমনি শীতকালে সিমেন্ট ধীরে ধীরে জমে, তারপর দেখা যায় চারপাশে গাছের শিশির পড়ছে, তারপর দেখা যাবে ছাওয়া, মানে সেই কন্ডিশানে আপনি জমেনি 10 ঘন্টা থেকে জল দিতে গেলেন, একটু দাঁড়িয়ে গিয়ে আরেকটু তার মধ্যে শেপে, মানে তার তো শেপটাই অ্যাচিভ হয়নি, হাত দিলেই খুঁটতে দিলেই ভেঙে যাচ্ছে, তার মধ্যেই যদি আপনি জল বেঁধে দিতেন এই 14 দিনের জন্য, তাহলে কি দেখা যেত জানেন? উপরের ওই 1/2 ইঞ্চি লেয়ারটা জমতই না, কারণ তাকে তার বেসিক যে স্ট্রেংথটা, ইনিশিয়াল যে স্ট্রেংথটা আমরা যতই জানি 10 ঘন্টায় অ্যাচিভ করে, সেটা অ্যাচিভ করতে আমরা দিইনি, যেটা আমার ওই গ্লাসের মধ্যে ডেলাটা ডুবিয়ে রাখলে হয়েছিল। তাই কংক্রিটকে আগে তার ইনিশিয়াল স্ট্রেংথটাকে অ্যাচিভ করতে দিতে হবে, তারপর আমি তাকে ডোবাতে দেবো। তার মানে এই নয় আবার ইনিশিয়াল স্ট্রেংথ অ্যাচিভ করতে গিয়ে আপনি 3 দিন ধরে তাকে ইনিশিয়াল স্ট্রেংথ অ্যাচিভ করতে দিলেন। তাই জন্যই আমাদেরকে আবার এই থিওরিটা জানতে হয় যে আসল ঢালাইয়ের সময় কোনটা, আসল ঢালাইয়ের টেম্পারেচার কোনটা। আপনি 15 ডিগ্রির নিচে ঢালাই করলে আপনি 10 ঘন্টার থিওরি মিলবে না, তখন 20 ঘন্টা তো দেখবেন জমছে না, হাতটা টিপলেই, মানে হাত দিয়ে ঢালাইটা টিপলেই ট্যাপ ট্যাপ করছে, সেখান থেকে আবার ওই থিওরিগুলো উঠে আসে। তার মানে ওই ভিডিওটাকে যদি আমি এইভাবে বলতে শুরু করি, আলটিমেটলি শেষই হবে না। এবার এখান থেকে আমি ভিডিওটাকে শেষ করব। তাহলে ওই ছেলেটার যে প্রশ্ন ছিল যে মাটির মধ্যে কি ঢালাই আদৌ শক্তিশালী হয়, আমি বলবো মাটির মধ্যে গবেষণা বলছে সবথেকে বেশি শক্তিশালী হয়ে যাবে, তবে শর্ত কি, তার মধ্যে সালফেট থাকলে হবে না, ক্লোরাইড থাকলে হবে না, সেগুলো কংক্রিটের সাথে বিক্রিয়া করে, লোহার সাথে বিক্রিয়া করে কংক্রিটকে ড্যামেজ করে। কিন্তু মাটির ওভারলোডে সেই ইনিশিয়াল কংক্রিটে ক্র্যাক আসতে পারে। তাই তোমরা যদি কলমের ফুটিং বা পেডেস্টালের উপরে কতদিন বাদে মাটি দেওয়া উচিত এই প্রশ্ন করে থাকো, তাহলে বলবো প্রথম 3-4 দিন থলের বস্তা বা উপর থেকে জল দিয়ে কিউরিং করে আগে তাকে 50% স্ট্রেংথ গেন করতে দাও, তারপর মাটিটাকে পুরোপুরি চাপা দেবে। আর এটাও সত্য, যেখানে রাজস্থানের মতো জায়গায় জলের অভাব, সেখানে ওই ভিজে মাটি বা ভিজে বালি চাপা দিয়ে কিউরিং করা হয়। আর মাটির মধ্যে জলের লেভেল বজায় থাকলে তাতে কংক্রিটের ক্ষমতা অর্জন করতে কোনো অসুবিধা হবে না। কিন্তু এই যে পুরো বিষয়টা বোঝালাম, এই থিওরিটা মাথায় নেবেন। সবথেকে বেস্ট কি, 4-5 দিন কিউরিং করুন ন্যাচারালি, থলের বস্তা দিয়ে জড়িয়ে, ভিজে কাপড় ছেঁড়া জড়িয়ে উপর থেকে জল দিয়ে, তারপরে একটু শক্ত হয়ে যাওয়ার পর তারপর মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবেন, ভিতরে 15 দিন ধরে কিউরিং হতে থাকলো। বোঝা গেল? তাই এই সব কিছুকে সবসময় 1 মিনিটে বা 30 সেকেন্ডে বলে বোঝানো যায় না। দেখা হবে পরের ভিডিওতে। আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এরকমই সূক্ষ্ম বিষয় রয়েছে যেগুলোকেই বলে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মূল বিষয়, কিন্তু এত ডিটেলসে কোনো চ্যানেলই এত ভালোভাবে বোঝায় কিনা আমার যথেষ্ট ডাউট রয়েছে।